আচ্ছা, আমরা তাহলে শুরু করছি একদম শুরু থেকেই। গতকালকে যে জায়গায় শেষ করেছিলাম, গতকালকে আমরা কি করেছিলাম একটু রিমাইন্ড করে নিই। গতকালকে আমরা স্ক্রিন মনে হয় দেখা আছে, একটু পরে শো হচ্ছে হয়তো। হ্যাঁ, গতকালকে আমরা হচ্ছে ইন্ট্রোডাকশন টু জাভি এবং আসলে কোন কোন জায়গায় ব্যবহৃত হয় এবং জাভাস্ক্রিপ্ট এনভায়রনমেন্ট নিয়ে আলোচনা করেছিলাম আমরা গতকালকে। এবং তারপরে আমরা হচ্ছে, আচ্ছা আমার কথা কি ক্লিয়ার? কথা মনে হয় ক্লিয়ার না? যে কোনো একজন বলেন একটু ক্লিয়ার কিনা, নেটওয়ার্ক সমস্যা করতেছে নাকি? ক্লিয়ার কি? আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছেন? আচ্ছা ক্লিয়ার তাহলে। ওকে, আমি মেসেজ পেয়েছি, আমার কথা ক্লিয়ার। ওকে, তো যেখানে ছিলাম যে হচ্ছে কোর কনসেপ্টের মধ্যে ভেরিয়েবল নিয়ে আমরা শুরু করেছিলাম গতকালকে, একদম ভেরিয়েবলের ফান্ডামেন্টাল বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আমরা। আজকে আমরা ভেরিয়েবল নিয়ে ডিপ ডাইভ করব, ভিতরে যাব, একদম ভালোভাবে বুঝে ট্রাই করবো ভেরিয়েবল কিভাবে কাজ করে, কিভাবে কি কাজ করে। এন্ড দেন ডেটা টাইপস নিয়ে আলোচনা করব। তারপর আমরা অপারেটরস নিয়ে আলোচনা করবো, তারপর কন্ট্রোল ফ্লোর দিকে যাবো আমরা। সো আমরা যেটা গতকালকে বলেছিলাম সিকোয়েন্স অনুযায়ী যাব। তো আর দেরি না করে আমরা চলে যাই আমাদের কোড এডিটরে। আমাদের ভিএস কোড, আশা করছি সবার পিসিতে অলরেডি ভিএস কোড ইনস্টল করা হয়ে গিয়েছে। গতকাল আমরা বলেছিলাম যে হচ্ছে এইভাবে একটা কোড লিখেছিলাম, সেই কোডটা গতকাল যদিও আলোচনা করেছিলাম, তবু একটু রিমাইন্ড করে নিয়ে আমি সামনে শুরু করব। তো ফার্স্টে দেখি এখানে আমি একটা কি করেছি। এখানে আমি লিখেছি হচ্ছে এইভাবে একটা ডবল স্ল্যাশ দিয়ে আমি লিখেছি ভ্যারিয়েবল। তো এই যে ডবল স্ল্যাশ দিয়েছি, এটা আসলে কি? ডবল স্ল্যাশ দেওয়া মানে হচ্ছে নোট করা, গতকালকে যেটা বলেছিলাম। এবং প্রোগ্রামিং এ এটাকে বলা হয় হচ্ছে কমেন্ট করা। যদিও কমেন্ট মানে মন্তব্য, বাট প্রোগ্রামিং এ এরকম নোট রাখাকে বলা হয় হচ্ছে কমেন্ট করা। এবং কমেন্ট করার জাভাস্ক্রিপ্টে দুইটা পদ্ধতি আছে। প্রথম পদ্ধতি হচ্ছে এভাবে ডাবল স্ল্যাশ দেওয়া, এবং দ্বিতীয় পদ্ধতি হচ্ছে দেখাচ্ছি একটু পরেই। তো প্রথম যে পদ্ধতি, সেই পদ্ধতি অলরেডি আমরা ব্যবহার করে ফেলেছি। তো এইটা আমরা কখন ব্যবহার করব? যখন আমরা কোনো কিছু নোট রাখবো। তার মানে আমি এই যে কোডটাতে কি কি করব, এই কোডটার একটা নোট রেখেছি এখানে আমি। অথবা আমি তো আজকে যে কোডটা করতেছি বা প্রোগ্রামটা করতেছি, সেটা কিন্তু আমি 1 মাস পরে আসে আমাকে চেঞ্জ করতে হতে পারে, কোনো কিছুটা আপডেট করতে হতে পারে। তো আমি যাতে 1 মাস পরে এসে বুঝতে পারি যে আমি আসলে কি করেছিলাম এই জায়গাটাতে, কিছুদিন পর কমপ্লেক্স কমপ্লেক্স যখন বিষয়গুলো করবো, এই জন্যই কিন্তু আমাদের এই নোট রাখার বিষয়টা এখানে আছে। তো এটাকে আমরা বলা হয় কমেন্ট। যদিও আমাদের কারিকুলামের মধ্যে আমরা যে আউটলাইনটা বানিয়েছি এটার মধ্যে কমেন্ট, সিনটেক্স এগুলো নিয়ে কিছু লেখা নাই, বাট এগুলো আমরা দেখতে দেখতে বুঝে যাবো যে এগুলো আসলে কিভাবে কাজ করে। এগুলো কোনো বড় কোনো টপিক না বলে এগুলো লেখা হয় নাই। তো আমি বুঝাতে মনে হয় পেরেছি যে কমেন্ট কি জিনিস। কমেন্ট হচ্ছে সহজ কথা একটা নোট রাখা। তো এরপর থেকে যখন আমরা শুনবো যে প্রোগ্রামিং এ কমেন্ট কি, সহজ ভাষায় আমরা বুঝবো ওটাকে নোট রেখেছি আমি। তো আমরা এভাবে কমেন্ট করতে পারি, একটা উপায় একটা এটা। দ্বিতীয় উপায়টা হচ্ছে, এখন যদি এমন হয় যে আমি এই যে শুরু থেকে এই পর্যন্ত পুরোটাকে, এই 3 লাইনকে একসাথে কমেন্ট করে রাখবো, মানে তিনটাকে একসাথে নোট করে রাখবো, তাহলে কিভাবে করতে পারি? তো এটার এবং এটার পার্থক্য কি সেটা আগে পরে বোঝাচ্ছি, জাস্ট একটু দেখাই দিই কিভাবে করতে পারি। আমি একটা স্ল্যাশ দিব, তারপর একটা স্টার দেবো। স্টার হচ্ছে শিফট চেপে 8, যে 8 যদি প্রেস করি আমি, তাহলে এটা পেয়ে যাব আমি। তাহলে একটা, আমি কি করব, এইটা থেকে এই পর্যন্ত পুরোটাই কমেন্ট করব। আমি হচ্ছে স্ল্যাশ দিয়েছি, তারপর একটা স্টার দিয়েছি, এবং তারপর শেষে গিয়ে যেখানে আমি কমেন্ট শেষ করব সেখানেও আমি একটা প্রথমে স্টার দিব, তারপর একটা স্ল্যাশ দিব। তাহলে এটা আমার কমেন্ট হয়ে গেল। ঠিক আছে? সো খেয়াল করি, এটুকুও কমেন্ট আর এটুকুও কমেন্ট। কমেন্ট মানে নোট। সো দুইটার মধ্যে পার্থক্য কি? দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে যখন আমি একটা লাইন কমেন্ট করতে চাই, তার মানে ভেরিয়েবল এইটুকু লাইন, এটা একটা আলাদা লাইন, এটাকে শুধু কমেন্ট করবো, তখন এইটা কাজ করবে। যখন আরেকটা লাইন কমেন্ট করতে চাই, সেই লাইনের জন্য আমাকে আরেকবার দিতে হবে ডাবল স্ল্যাশ। ঠিক আছে? সো আমি যদি একসাথে একাধিক লাইন কমেন্ট করতে চাই, তখন আমার কাছে এই পদ্ধতি চলে আসবে, একটা স্ল্যাশ, তারপর একটা স্টার, এবং লাস্টে একটা স্ল্যাশ, একটা স্টার, তারপর একটা স্ল্যাশ। তো আমি একসাথে একাধিক লাইন কমেন্ট করতে চাইলে আমি এইটা ব্যবহার করব। আর যখন আমি একটা মাত্র লাইন কমেন্ট করবো, তখন আমি এটা ব্যবহার করবো, মাত্র দুইটা স্ল্যাশ। তো দুইটার মধ্যে কোনটা ব্যবহার করবো আমরা ক্ষেত্র বিশেষে, যখন আমরা এক লাইন কমেন্ট করবো তখন আমি এটা, যখন একাধিক লাইন একসাথে কমেন্ট করে রাখবো তখন হচ্ছে আমার এটা। আচ্ছা, এটার ইউজ কেস একটা, সেটা হচ্ছে নোট রাখা। ইউজ কেস সেকেন্ড হচ্ছে, আমি যখন এভাবে কমেন্ট করে রাখবো, এটা এক্সিকিউট হবে না, তার মানে এই প্রোগ্রামটা ব্রাউজারে রান করবে না। কারণ কি? ব্রাউজার ধরে নেবে, যখন এই চিহ্নগুলো দেখবে ব্রাউজার ধরে নেবে যে এটা আমার নোট, সুতরাং এই নোটটা রান করাবে না সে। সুতরাং এই জিনিসটা আমি তখনই করব যখন হচ্ছে, এক, আমি হচ্ছে নোট রাখতে চাবো, দুই, আমি এইটুকু অংশকে আমার প্রোগ্রামে রান করাবো না। এই দুইটা কেজে আমরা ব্যবহার করবো। আপাতত আমরা এটাকে কমেন্ট আউট থেকে সরাই নিচ্ছি, মানে কমেন্ট থেকে নর্মাল কোডের মধ্যে রাখা দিচ্ছি এটাকে। ওকে, তো আমরা কমেন্ট বুঝে গিয়েছি আশা করি। এবার আসে আরেকটা বিষয়, সেটা হচ্ছে সিনটেক্স।
সো আমরা এখানে লিখে ফেলি। আমরা কি কি বুঝলাম? আমরা বুঝলাম হচ্ছে কমেন্ট, আচ্ছা কমেন্ট, এবং এখন আমরা বুঝবো সিনটেক্স। সিনটেক্স, সো সিনটেক্স আমরা নরমালি বুঝি যে সিনটেক্স কি। নরমালি ইংলিশ গ্রামারের যে সিনটেক্স, সেই সিনটেক্স এবং প্রোগ্রামিং এর সিনটেক্সের মধ্যে বেসিক পার্থক্য এইটুকুই যে প্রোগ্রামিং এর সিনটেক্স বলতে বোঝায় যে হচ্ছে আমি যে কোডটা লিখছি সেটা কিভাবে লিখবো আমি, সেটাই সিনটেক্স, ঠিক আছে? সো আমি জাভা স্ক্রিপ্টের সিনটেক্স আমরা আস্তে আস্তে বুঝবো, বাট আজকের জন্য আমাদের যতটুকু দরকার ততটুকু আমি বুঝে দেবে দেই। জাভা স্ক্রিপ্টের ক্ষেত্রে প্রত্যেকটা লাইনের লাস্টে একটা আমাকে দিতে হবে সেমিকোলন। এই যে আমি লাস্টে সেমিকোলন দিয়েছি, ঠিক আছে? লাস্টে আমাকে সেমিকোলন দিতে হবে, প্রত্যেকটা লাইনের লাস্টে আমাকে একটা সেমিকোলন দিতে হবে। এটা একটা সিনটেক্স, ঠিক আছে? সো এই সিনটেক্সটা আশা করি মনে রাখতে পারবো আমরা। এবং দ্বিতীয় সিনটেক্স হচ্ছে আমি যখন কমেন্ট করতে যাবো তখন কিভাবে কমেন্ট করব সেটা আমরা অলরেডি শিখে গিয়েছি। সুতরাং জাভাস্ক্রিপ্টের দুইটা সিনটেক্স আমরা অলরেডি শিখে গেলাম। একটা হচ্ছে প্রত্যেকটা লাইনের শেষে আমাকে একটা সেমিকোলন দিতে হবে, এবং কমেন্ট কিভাবে করতে হবে আমরা শিখে গেছি। এখন একটা বিষয় একটু বুঝি। সিনটেক্স যখন বললাম, টেকনিক্যাল টার্ম বলি, সেটা হচ্ছে এক একটা স্টেটমেন্ট। স্টেটমেন্ট কি? এখানে লিখে ফেলি স্টেটমেন্ট। স্টেটমেন্টটা হচ্ছে আমার এক একটা কোডের লাইন। তার মানে আমি একটু আগে যেটা কথা বললাম লাইন, মানে প্রত্যেক লাইনের লাস্টে একটা সেমিকোলন দিতে হবে। এটা আসলে প্রোগ্রামিং এর ভাষায় আমাকে বলতে হবে প্রত্যেকটা স্টেটমেন্টের লাস্টে আমাকে একটা সেমিকোলন দিতে হবে, ঠিক আছে? সো প্রোগ্রামিং এর ভাষাটা শেখাও জরুরি। আচ্ছা, আশা করি এইটুকু অংশ বোঝাতে পেরেছি। এবার আমরা আসি হচ্ছে ভ্যারিয়েবলের মেইন অংশে, যে ভ্যারিয়েবলের ডিপ ডাইভ করব। সো আমরা গতকালকে বলেছিলাম যে যখন আমি var লিখলাম তখনই আমার একটা কন্টেইনার তৈরি হয়ে গেল। যে কন্টেইনার মানে একটা স্পেস তৈরি হয়ে গেল আমার কম্পিউটারের মধ্যে বা আমার প্রোগ্রামের মধ্যে। তারপর সেই কন্টেইনারের জন্য একটা নাম দিতে হবে, সেই নামটা আমি দিলাম। এবং তারপরে ওই কন্টেইনারের মধ্যে আমি একটা কিছু রাখবো, সুতরাং আমি এইভাবে রাখলাম, ঠিক আছে? সো একটা ভ্যারিয়েবলের তিনটা অংশ থাকে। প্রথমে ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হয়, মানে var যখন লিখবো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, তার মানে আমি একটা কন্টেইনার কিনে নিলাম অথবা আমি একটা স্পেস কিনে নিলাম। দ্বিতীয়, ভ্যারিয়েবল একটা নামকরণ করতে হয়। এবং তৃতীয়, ভ্যারিয়েবলের মধ্যে কিছু একটা স্টোর করতে হয়। যেমন একটা খালি বাক্সের মধ্যে আমি হচ্ছে যখন বাক্সটা কিনে আনলাম বা একটা যখন বক্স কিনে আনলাম, সেটা হচ্ছে আমার ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা। এবং তারপরে সেটা একটা নাম দিলাম, সেটা হচ্ছে ভ্যারিয়েবলের নেম দেওয়া, এবং লাস্টে সেইটার মধ্যে কিছু একটা রাখলাম। তো এটা হচ্ছে ভ্যারিয়েবল। এটা একটা প্র্যাকটিক্যাল কেস আমরা একটু পরে দেখবো। আচ্ছা, সো এই var, এই লেট আর এই কনস্ট, এই তিনটার তাহলে আলাদা আলাদা কাজ কি? var এবং লেট সেম টু সেম, var লেট সেম টু সেম। সুতরাং আমরা var বা লেটের মধ্যে যে কোনো একটা ব্যবহার করতে পারি, বাট আমরা আমাদের পুরো প্রোগ্রামিং বা পুরো কোনো জায়গায় var ব্যবহার করব না। খুব স্পেশাল কেস ছাড়া আমরা সব জায়গায় লেট ব্যবহার করব, যেহেতু var এবং লেটের একই কাজ। এখন কেন ব্যবহার করবো এটা একটু বলে রাখি সংক্ষেপে। সেটা হচ্ছে যদি আমরা লেট ব্যবহার করি তাহলে সুবিধা হবে কি, আর যদি var ব্যবহার করতে অসুবিধা হবে কি, সেটা আমরা আস্তে আস্তে পরে বলবো। বাট যদি এক লাইনে বলি যে লেট যদি ব্যবহার করি তাহলে সুবিধা হচ্ছে আমার প্রোগ্রামে ভুল হওয়ার চান্স কম, ঠিক আছে? তার মানে আমি একই জিনিস বারবার রিপিটেড হয়ে এক জিনিসের দুইবার নাম দিয়ে আমি ভুল করতে পারবো না, ঠিক আছে? আমাকে অটোমেটিকলি দেখাবে যে এরর। তো আমি বুঝবো যে আমার এখানে ভুল হয়ে গিয়েছে। কিন্তু var ব্যবহার করলে ওই ভুলটা ধরা যায় না, ঠিক আছে? এই জন্য varকে আমরা ব্যবহার করবো না। আমরা বলেছিলাম গত ক্লাসে আমরা হচ্ছে মডার্ন জাভাস্ক্রিপ্ট নিয়ে কথা বলছি এখন, ES6। এবং এই লেটটা হচ্ছে 2015 সালে বা ES6 এর ভার্সন থেকে আসছে লেট। সুতরাং আমরা 2015 সালের পর থেকে ম্যাক্সিমাম যারা ভালো কোডার তারা হচ্ছে var মানে জাভাস্ক্রিপ্ট যখন ব্যবহার করে তখন var ব্যবহার করে না, তারা লেট ব্যবহার করে, ঠিক আছে? সো আমরা var কে কেটে দিলাম। এখন থেকে আমরা কোনো জায়গায় var ব্যবহার করবো না। জাস্ট জেনে রাখলাম যে var এটাও ব্যবহার করা যায়। এবং যেহেতু অ্যাজ এ প্রোগ্রামার বা অ্যাজ এ ডেভেলপার আমাদেরকে অন্য মানুষের কোড পড়তে হতে পারে, সো ওই মানুষটা var লিখতে পারে। তো ওই জন্য জেনে রাখা ভালো যে var আর লেট একই জিনিস, একই কাজ করে প্রায়। আচ্ছা, এবার আসি লেট। লেটের ক্ষেত্রে কি হয়? অলরেডি var যেটা হয় সেটা লেটে হয়, পার্থক্য নাই। এখন আসি কনস্টের ক্ষেত্রে। কনস্ট এবং লেটের মধ্যে পার্থক্য কি? কনস্ট মানে কি? জিনিসটা একদম ফিক্সড। আর লেট মানে জিনিসটা ফিক্স না। দুটার মধ্যে পার্থক্য হচ্ছে যদি আমি লেট দিয়ে কোনো একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি তাহলে ওই বক্সের মধ্যে আমি যা রাখবো, এই যে আমি টিপ রেখেছি না, টিপ, আমি পরবর্তীতে এটা চেঞ্জও করতে পারবো। তার মানে আমি পরবর্তীতে, আমি এখানে একটা কোড লিখছি একটু খেয়াল করেন। পরবর্তীতে আমি, তার মানে আমি যে ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম লেট, লেটের একটা নাম দিয়েছিলাম সল্ট বিস্কিট। এখন আমি কিন্তু চাইলে নিচে সল্ট বিস্কিট ইকুয়াল টু টিপের জায়গায় আমি দিয়ে দিলাম মনে করেন যে কি দিব, মনে করেন যে যে কোনো কিছু এবিসি দিয়ে দিলাম, এবিসি দিলাম।
ঠিক আছে, খেয়াল করেন আমি কিন্তু লেট এর মধ্যে একটা নাম দিয়েছিলাম, তার মানে লেট যখন আমি ডিক্লেয়ার করেছিলাম তার মধ্যে আমার একটা কন্টেইনার ডিক্লেয়ার হয়েছিল এবং কন্টেইনারের একটা নাম দিয়েছিলাম, এই কন্টেইনার ওই নামের নামযুক্ত কন্টেইনারে আমি একটা ডিসক্রিপ্টর রেখেছিলাম। বাট যখন আমি লেট ব্যবহার করেছিলাম এর মানে হচ্ছে আমি চাইলেই এই বক্সের জিনিসপত্র বের করে অন্য কোনো কিছু রাখতে পারি, এজন্য আমি টিপকে বের করে দিলাম এখান থেকে এবং সলভ বিসকেট রেখে দিলাম। ঠিক আছে, সো এটা লেটের সুবিধা। এখন আমি যদি কনস্ট ব্যবহার করতাম বা করি, তাহলে আমি যদি এমনভাবে লিখি নিচের কোডে দেখেন, আমি যদি এভাবে লিখি যে ড্রাই কেক ইকুয়াল টু মনে করেন দিলাম যে এক্স ওয়াই জি, যদি এই কথিত হচ্ছে এরর দেখাবে যখন কোড রান করবো। ঠিক আছে, পার্থক্য কি লেট এবং কনস্টের? যখন আমি লেট দিয়ে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব তখন ওর মধ্যে আমি যা রাখবো তা আমি পরবর্তী চেঞ্জ করতে পারি আমার কোডে আমার প্রয়োজন অনুসারে। বাট যখন আমি কনস্ট দিয়ে কোনো ভেরিয়েবলকে ডিক্লেয়ার করব তখন ওই কনস্ট দিয়ে যে ভেরিয়েবলকে ডিক্লেয়ার করেছিলাম অর্থাৎ ড্রাই কেক দিয়ে ডিক্লেয়ার করেছিলাম, এই ড্রাই কেকের মধ্যে অন্য কোনো কিছু রাখলে এটা প্রোগ্রামে আমাকে এরর দেখাবে। কারণ কি কনস্ট মানে ফিক্সড, জিনিসটা কনস্ট্যান্ট, এই জায়গায় কোনো পরিবর্তন করতে পারবেন না। আর লেট মানে আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। আশা করি বুঝতে পারছি, যেহেতু এটা একটা রং কোড, ড্রাই কেক এক্স ওয়াই জেড আমরা পরবর্তীতে চেঞ্জ করতে পারবো না, সুতরাং কাটে দিলাম, এটা কেটে দিলাম এখান থেকে। আচ্ছা, আমার মনে হয় এই var লেট এবং কনস্ট বোঝাতে পেরেছি আমি। ঠিক আছে, এখন এটা যে করলাম এটা কাজ কি, আমরা একটু প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখি যে এটা কাজ কি। এখন এক্সাম্পল দেখার জন্য আমাদেরকে বুঝতে হবে কিভাবে জাভাস্ক্রিপ্টে ইনপুট এবং নিতে হয় এবং কিভাবে আউটপুট দিতে হয়। ঠিক আছে, এই দুটো জিনিস বুঝতে হবে। ফার্স্টে বুঝি ইনপুট। দেখেন আমি এভাবে নোট রাখছি কিন্তু যে আমি আসলে কি নিয়ে কাজ করছি, আমি নোট রাখছি যে এটা এটা নিয়ে কাজ করছি। ইনপুট নেওয়ার জন্য জাভাস্ক্রিপ্টে একটাই উপায় আছে, সবাই একটু মুখস্থ রাখবেন এই জিনিসটা, সেটা হচ্ছে প্রম্পট। পিআরও এম পিটি, প্রম্পট। ভিএস কোড দেখাবে যখন আমি পিআরও লিখবো, দেখাবে যে এটাই কিনা। হ্যাঁ, প্রম্পট ব্র্যাকেট দিব এবং লাস্টে একটা সেমিকোলন দিব। যখন আমি এই জিনিসটা লিখবো ইনপুট বক্স তৈরি হয়ে যাবে। ইনপুট বক্স মানে কি, ইউজারের কাছ থেকে চাবে কোনো কিছু একটা। ঠিক আছে, সো ইউজারের কাছ থেকে কোনো কিছু একটা চাবে। সো আমি যখনই প্রম্পট লিখবো এবং একটা ব্র্যাকেট দিব, এটাকে বলা হয় ব্র্যাকেট না, এটা কি বলা হয় আমরা আস্তে জানবো, এটাকে বলে প্যারেনথেসিস। ফার্স্ট ব্র্যাকেট বলা হয় প্যারেনথেসিস, আমরা জানবো এখন জানার দরকার নেই আস্তে আস্তে। সো প্রম্পট যখন লিখবো এবং এরকম করে ব্র্যাকেট দিব তখন আমার একটা স্পেস তৈরি হবে। কি হবে এখন আমি একটু দেখাচ্ছি। আমি কন্ট্রোল এবং এস এটাতে প্রেস করলাম, আমার কোডটা সেভ হয়ে গেল। এখন আমি এই ফাইলটাকে ওপেন করব। ওপেন করার অনেকগুলো উপায় আছে, বাট আমি যেটা সহজ উপায় দেখাচ্ছি সেটা হচ্ছে আমার এই ফোল্ডারে, যে ফোল্ডারটা হচ্ছে আমি যেই ফোল্ডারে আমি রেখেছিলাম হচ্ছে আমার কোডটা, সেই ফোল্ডারে গেলাম, অর্থাৎ আমার ডেস্কটপ থেকে আমি এই ফোল্ডারে চলে গেলাম। তারপরে যে ইন্ডেক্স যেখানে আছে, ইন্ডেক্সে ডাবল ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখবেন এই দেখেন দিস পেজ সেজ। ঠিক আছে, তার মানে ইউজারের কাছ থেকে কোনো কিছু একটা ইনপুট চাচ্ছে সে। তো আমি এখানে কোনো কিছু একটা ইনপুট দিলাম, ধরেন যে হাই দিলাম, এখানে ওকে ক্লিক করলাম, কিছু এখানে আসবে না, কিছুই হবে না। ঠিক আছে, এখানে কিছুই হবে না। তো ইনপুট আমি নিতে শিখে গেছি, আমি ইউজারের কাছ থেকে ইনপুট নিতে শিখে গেছি জাভাস্ক্রিপ্টে। সুতরাং আমি আরেকটু দেখিয়ে দিচ্ছি কিভাবে ইনপুট নিলাম। আমি হচ্ছে ভিএস কোডে আসলাম এবং আসার পর যখন আমি প্রম্পট লিখলাম, এই যে প্রম্পট, প্রম্পট লিখে যখন একটা ব্রেকেট দিয়ে ক্লোজ করে সেমিকোলন দিয়ে কন্ট্রোল এস চেপে যখন সেভ করলাম, তারপরে আমি যখন এই ফাইলটাকে রান করালাম, আমার ওই যেখানে আমি ফোল্ডার রেখেছিলাম সেখান থেকে রান করার পরে কিন্তু আমার সামনে ওপেন হয়ে গিয়েছে যে একটা একটা ডায়লগ বক্স ওপেন হয়ে গিয়েছে, যেখানে দেখাচ্ছে যে একটা বক্স আছে এমটি, যেখানে কোনো ডাটা আমি দিতে পারি। এখন এখানে দিস স্পেস স্পেস সেজ এটা না বলে আমি যদি বলি যে এন্টার ইউর নেমস, এটা কিভাবে করবো? আমি ডেটার কাছ আমি হচ্ছে ইউজারের কাছ থেকে আমার ইউজারের কাছ থেকে আমি চাচ্ছি ডেটা নিতে, সো তার নাম নিতে। সো আমি এটা প্রম্পটের ভিতরে, অর্থাৎ ওই যে প্রম্পটের যে দুইটা ব্র্যাকেট, এই ব্র্যাকেটের ভিতরে আমি একটা ইনভার্টেড কমা দিব, ডাবল ইনভার্টেড কমা অথবা সিঙ্গেল ইনভার্টেড কমা, কোনো সমস্যা নেই, আমরা আস্তে ধীরে বুঝবো। বাট ডাবল ইনভার্টেড কমাটা আমরা এখানে প্রেফার করবো। ডাবল ইনভার্টেড কমা এর মাঝে আমি লিখবো হচ্ছে এন্টার ইউর নেম, আমি যা লিখবো তাই, এন্টার ইউর নেম। এখানে আমি যা ইচ্ছা তাই লিখতে পারি। কন্ট্রোল এস দিলাম, সেভ হয়ে গেল। এখন ওই ফাইলটাই যেটা হচ্ছে আমার এখানে ছিল, এটাকে আমি রিফ্রেশ দিলাম। এখানে আমি রিফ্রেশ দিব এবং রিফ্রেশ দিলে দেখবেন সাথে সাথে লেখা আছে, দেখতে পাবেন এন্টার ইউর নেম।
ঠিক আছে, এই যে এন্টার ইউর নেম, তার মানে আমি এখন ইউজারকে বলতেছি আপনার নামটা ইনপুট দেন। তাহলে আমি আমার নাম দিলাম, আমার নাম লিখলাম এবং লিখে ওকে দিলাম। তো কিছু হবে না এটাই, বাট আমরা ইনপুট নিতে শিখে গেছি জাভাস্ক্রিপ্টে। আশা করি জাভাস্ক্রিপ্টে ইনপুট নেওয়া যায় সেটা শিখে গেলাম। আচ্ছা, ওকে, এবার আসি আমরা আউটপুট কিভাবে দেবো। ঠিক আছে, আউটপুট দিব, তাই না? তাহলে আমি এখন এমন কিছু চাচ্ছি যেটা হচ্ছে এমন ভাবে ইউজারের কাছ থেকে যে ইনপুটটা নিল সেটা সে ইউজারকে দেখাবে। তো জাভাস্ক্রিপ্টে আউটপুট দেখানোর 4টা উপায় আছে মেইনলি, বাট আমরা এখানে 4টা উপায় না, আমরা এখানে মাত্র 2টা উপায় আপাতত দেখব। প্রথম যে উপায়টা সেটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এবং দ্বিতীয় যে উপায়টা সেটা হচ্ছে কনসোল ডট লগ। এই দুটো উপায় দেখবো এবং এই দুটো উপায় আমরা শিখবো এখন আপাতত। সো দেখেন যে আমি যদি করি ডকুমেন্ট ডট রাইট লিখি, জাস্ট এগুলো জিনিস মুখস্থ করতে হবে না, আস্তে আস্তে সবাই বুঝে যাবেন কাজ করতে করতে, সমস্যা নেই। ডকুমেন্ট ডট রাইট এবং তারপরে আমি একটা প্রথম ব্র্যাকেট দিলাম যাকে বলে প্যারেনথেসিস, এবং তার মধ্যে আমি ইনভার্ট কমা দিলাম, এবং ইনভার্ট কমার মাঝখানে লিখলাম যে মনে করেন হ্যালো, আই আই এম লার্নিং জেএস। জেএস মিন্স জাভাস্ক্রিপ্ট। লাস্ট টাইম একটা সেমিকোলন দিলাম এবং শেষ করলাম। এখন আমি কন্ট্রোল এবং এস যদি প্রেস করি তাহলে আমার কোডটা সেভ হয়ে যাবে। খেয়াল করেন আমি যখন আমার ফাইলটাকে রিফ্রেশ দেবো বা রান করব, তখন প্রথমে এটা একটা সিনটেক্স যে জাভাস্ক্রিপ্টের প্রোগ্রামগুলো ফাইলগুলো উপর থেকে নিচের দিকে আসে। তার মানে আমার এখানে দেখবে এই যে লেট, সল্ট, কনস্ট, ড্রাই কেক এই সবগুলো কোড আমার ব্রাউজার গুলো রিড করবে, পড়বে, বাট পরে দেখবে যে এগুলোতে আসলে কিছু কাজ নাই, এগুলো এমনি জাস্ট আমি লিখে রাখছি। ঠিক আছে, এগুলোর কোনো কাজ নাই। বাট কাজ হবে সে যখন দেখবে নিচে আসে, এখানে দেখবে যে প্রম্পট মানে ইউজারের কাছ থেকে কোনো একটা ডাটা সে চাচ্ছে। তার মানে আগে আমি যখন রিফ্রেশ করবো ব্রাউজারটা, সুতরাং আমার সামনে একটা ডায়লগ বক্স তৈরি হয়ে যাবে, একটা মানে ওই একটু আগে যেটা দেখলাম ওইরকম একটা বক্স তৈরি হয়ে যাবে, এবং সেখানে বলবে এন্টার ইউর নেম। এখন যখন আমি একটা নাম দিব ওকে দিব, তারপরে সে নিচে চলে আসবে, দেখবে যে ডকুমেন্ট ডট রাইট, তার মানে ডকুমেন্টের মধ্যে রাইট করো, কি রাইট করো, এর ভিতরে যা লিখবো তাই, হ্যালো আই এম লার্নিং জিএস, এটা সে রাইট করে দেবে ডকুমেন্টের মধ্যে। সো আমরা দেখি যে এটা আসলে করছে কিনা। সো আমরা একটা রিফ্রেশ দিব, এখন দেখেন এন্টার ইউর নেম দেওয়া আছে, চলে এসেছে, এখানে আমার নাম দিলাম, কোনো কিছু একটা দিলাম, যা ইচ্ছা তাই দিলেন এবং ওকে যখন দিলেন, দেখবেন আপনার এখানে হ্যালো আই এম লার্নিং জিএস চলে আসবে। এই দেখেন হ্যালো আই এম লার্নিং জিএস চলে আসছে। ঠিক আছে, সো এই তো আমাদের প্রথম জাভাস্ক্রিপ্টের একটা মোটামুটি ভালো ধরনের একটা কোড আমরা করে ফেলেছি। সো আমরা ইনপুট দেখলাম, আউটপুটের একটা উপায় দেখলাম। সো আউটপুটের একটা উপায় কি ডকুমেন্ট ডট রাইট, একটা উপায় তাহলে কি, একটু পরে ভেরিয়েবলের প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখবেন, একটু পরে জাস্ট আরেকটা জিনিসের পরে। এখন দেখেন একটু আগে বললাম যে আউটপুটে দুইটা জিনিস দেখবো, একটা হচ্ছে ডকুমেন্ট ডট রাইট, এটা একটা ফাংশন, আর একটা হচ্ছে কনসোল ডট লগ। একটা বিষয় বলে রাখা ভালো, সেটা হচ্ছে আমি যেগুলো লিখছি এগুলো আসলে কি আমি মুখস্থ করেছি না, মুখস্থ করিনি। এগুলো হচ্ছে আস্তে ধীরে কোড লিখতে লিখতেই অটোমেটিকলি মানুষের মাসেল মেমোরি গেইন করবে। জিনিসগুলো মজার আসলে, প্রথম কয়েকদিন 6-7 দিন সমস্যা হবে, তারপর আস্তে ধীরে সবগুলো জিনিস বুঝবেন, খুব সহজে বুঝবেন। বেসিক বিষয়গুলো স্ট্রং হয়ে গেলে বুঝতে যাবেন। দেখেন কনসোল ডট লগ, আমি আবার সেম জিনিসটা লিখতেছি, হাই আই এম লার্নিং জিএস, আমি সেম জিনিসটাই লিখলাম আবার। এখন এটাকে আমি কন্ট্রোল এবং এস দিয়ে সেভ করলাম। দেখেন তো কি ঘটবে এখন। প্রথমে আবার সেম জাভাস্ক্রিপ্ট উপর থেকে পড়া শুরু করবে, এই যে কমেন্ট ভার্ট আর এসব কিছু সে রিড করবে না, কারণ কি এগুলো কির মধ্যে রয়েছে, এগুলো হচ্ছে কমেন্ট করা রয়েছে বা নোট করা রয়েছে, সুতরাং এগুলো সে কিছু দেখবে না। আর লেট দেখবে, এগুলো দেখবে, এগুলো বলবে যে হ্যাঁ এগুলো সে আমাদের প্রোগ্রামার মানে ব্রাউজার রিড করার সময় এভাবে দেখবে যে আমাদের প্রোগ্রামার এগুলো লিখেছে ঠিক, বাট এগুলোতে সে কিছু করে না, এগুলো এমনি লিখে রেখেছে। তারপর সে নিচে দেখবে যে ইনপুট আউটপুট এগুলো রিড করবে না, কেন, কারণ এগুলো কমেন্ট করা আছে, নোট করা আছে, সেগুলো সে কিছু দেখবে না। সে নিচে প্রম্পট দেখবে এবং প্রম্পটের পরে এন্টার ইউর নেম দেখবে, তারপর সেটা সে রান করাবে, এবং আমরা দেখলাম যে কিভাবে রান করাচ্ছে। এবং তারপরে দেখবে আউটপুট, এটাও সে রান করাবে না, কারণ এটা কমেন্ট করা রয়েছে। এবং তারপর সে দেখবে ডকুমেন্ট ডট রাইট, এটা কিন্তু ডকুমেন্ট মানে আমার সামনে ডকুমেন্ট করে রাখে, যে কি ডকুমেন্ট করে দেবে, যে হ্যালো আই এম লার্নিং জিএস। এইটা যখন সে এক্সিট করবে তারপর সে নিচে চলে আসবে, চলে আসার পর দেখবে যে কনসোল ডট লগ, হাই আই এম লার্নিং জিএস। এখন এটাকে আমি কন্ট্রোল এবং এস প্রেস করি, দেখি যে এগুলো সব হচ্ছে কিনা। আমি রিফ্রেশ দিই পেজটাকে, দেখেন এন্টার ইউর নেম আমি দিলাম, ধরেন যে এক্স ওয়াই জেড, যে কোনো কিছু আপনি দেন, সমস্যা নেই, ব্ল্যাঙ্ক দিলেও সমস্যা নেই, ওকে দিলাম, দেখেন হ্যালো আই এম লার্নিং জিএস চলে আসছি। এখন সমস্যাটা হলো আমি এই যে হ্যালো আই এম লার্নিং জিএস কোথা থেকে পেয়েছি, আমি পেয়েছি মূলত ডকুমেন্ট ডট রাইট থেকে পেয়েছি এটা। বাট আমি যে নিচে কনসোল ডট লগ লিখলাম এবং তারপর লিখলাম যে হ্যালো আই এম লার্নিং জিএস, ওইটা আসলে কই গেল। তার মানে আমার দুইটা লাইন লিখেছি, একটা লাইন পাচ্ছে, একটা লাইন পাই নাই। সো এটা হচ্ছে আমাদের ব্রাউজারের একটা বিশেষ জায়গা,
যাকে বলা হয় ডেভেলপার অপশন এর একটা বিশেষ জায়গা, তার নাম হচ্ছে কনসোল, ওইখানে রয়েছে। পৃথিবীর যত ব্রাউজার আছে সব ব্রাউজার থেকে এটা এইভাবে দুইভাবে মূলত এটা পাওয়া যায় ওই বিশেষ জায়গাটাতে। ওখানে একটু অ্যাক্সেস করে একটু খেয়াল করে দেখেন, পরবর্তীতে খুঁজে পাবেন না। মাউসের রাইট বাটন যদি ক্লিক করেন তাহলে এখানে অনেক কিছু পাবেন, অনেক কিছুই পাবেন। তার মধ্যে একটা জিনিস পাবেন সেটা হচ্ছে ইন্সপেক্ট, একটা জিনিস পাবেন সেটা হচ্ছে ইন্সপেক্ট, সবার লাস্টে দেখেন ইন্সপেক্ট। এটাতে ক্লিক করলেই এই যে চলে যান, এখানে দেখতে পাচ্ছেন এলিমেন্ট, তার পাশে লেখা আছে কনসোল। এবং আমি যে কনসোলে ক্লিক করি দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে হ্যালো হাই আই এম লার্নিং জিএস। কনসোলে আমি ক্লিক করবো, আই এম লার্নিং জিএস। তার মানে আমি যে কনসোল ডট কনসোল, এই কনসোলের মধ্যে চলে এসেছে। সুতরাং আমি এইভাবে খুললাম। এটা আরেকভাবে পাওয়া যায়, সেটা হচ্ছে এই যে উপরে 3 ডট থাকে ব্রাউজারের উপরে 3 ডট, এখানে ক্লিক করলে নিচে চলে আসে মোর টুলস থেকে যদি ক্লিক করি, এখান থেকে যদি ডেভেলপার টুলসে আসেন তারপর এখান থেকেও এই যে কনসোল পেয়ে যাবেন। ঠিক আছে, সো এটা দুইভাবে ক্লিক করা যায়, ডিরেক্টলি মাউসের রাইট বাটন ক্লিক করে অথবা 3 ডট থেকে। আচ্ছা, তো আমরা ইনপুট আউটপুট দেখে ফেললাম। রিক্যাপ করি একটু জিনিসটা, আউটপুট কিভাবে ইনপুট কিভাবে নিব, যখন হচ্ছে ইউজার থেকে কিভাবে ইনপুট দেবো, যখন আমি প্রম্পট ব্যবহার করবো তখন ইনপুট দেবো, এবং ভিতরে যা লিখবো তাই ইউজার দেখবে। আর যখন আউটপুট দেখাবো সেটা হচ্ছে এইভাবে দেবো। এখন আমি একটা কাজ করি, এই পুরো জিনিসটা কমেন্ট আউট করে দিই। এটা পুরোটাকে আমি সিলেক্ট করলাম, কন্ট্রোল এবং স্ল্যাশ ক্লিক করলে পুরোটা কমেন্ট আউট হয়ে গেল। বাকি সবকিছু কমেন্ট আউট করে দিই। কেন? কারণ আমি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দেখাবো, এতক্ষণ ধরে যা শিখলাম পুরোপুরি একটা এক্সাম্পল দেখাবো। আচ্ছা, করে ফেললাম, কমেন্ট আউট করলাম, সবকিছু কমেন্ট আউট করলাম। এই যে গ্রিন কালার মানে কমেন্ট আউট করা। তো যখন সবকিছু কমেন্ট আউট করা হবে তার মানে এখন এইখানে ফাইলে যা আছে কোনো কিছুই আমার ব্রাউজার পড়তে পারবে না বা পড়বে না। আচ্ছা, এখন আসি যে আমি এখন একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল নেব। আমি এখন একটা প্রোগ্রাম করব, সেই প্রোগ্রামটা কি সেটা আমি যাচ্ছি ইউজার, আমি বলবো যখন ইউজার ব্রাউজারটা খুলবে বা ওপেন করবে, ইউজারকে বলবে এন্টার ইউর নেম, এবং ইউজার একটা নেম দিবে, এবং আমার তখন ব্রাউজার তাকে বলবে যে হ্যালো অমুক। ধরলাম যে আমি ইউজারকে বলবো যে আমি জাস্ট দেখাচ্ছি, আশা করি বুঝতে পারছি যে কি প্রবলেম সলভ করবো। প্রবলেমটা কি, যে এমন একটা প্রোগ্রাম করো বা এমন একটা প্রোগ্রাম বানাও বা লিখো যেটাতে ইনপুট দিবে ইউজার একটা, এবং তারপর ব্রাউজার তাকে বলবে হ্যালো তার নাম নিয়ে বলবে। ঠিক আছে, বলবে বলতে লেখা উঠবে। তো ওইটা কিভাবে করা যায় একটু আমরা দেখি। তো এখানে আমরা প্রথমত যেহেতু প্রথমে ইউজারকে দেখাইতে হবে, তাই না, ইউজারের কাছে আমার কোনো কিছু নিতে হবে, এই জন্য আমাকে ইনপুট নিতে হবে। ইনপুট নেওয়ার জন্য কি করবো, প্রম্পট লিখবো। এই প্রম্পটে আমার স্ক্রিনকে একটু পরে শো হচ্ছে, হয়তো একটু ভালোই পরে শো হচ্ছে, অনেক পরে দেখাচ্ছে। একটা সেকেন্ড, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে না এখনো প্রম্পট লেখাটা। প্রম্পট লেখা এখন দেখা যাচ্ছে। ওকে, তো আমি প্রম্পট লেখার পরে এখানে আমি লিখবো হচ্ছে এন্টার ইওর নেম। তো খেয়াল করেন আমি যখন প্রম্পট এবং এন্টার ইওর নেম লিখলাম তার মানে হচ্ছে নাম এন্টার করার জন্য এই জিনিস করেন। ঠিক আছে, সমস্যা হচ্ছে এই জিনিসটা একটু আগে দেখতে পেলাম আমরা, ইউজার যদি এটা এন্টার করে তাহলে কই জানি হারায় যায়। আমি নামটা এন্টার করি কিন্তু হারায় যায়। হারায় যায় কেন? কারণ ইউজার যেটা এন্টার করছে সেটাকে আমি কোনো কন্টেনারের মধ্যে রাখছি না, কোনো স্পেসের মধ্যে রাখছি না। একটু আগে আমরা শিখেছি কোনো কন্টেইনার কেনার জন্য বা কোনো কন্টেইনার ঠিক করার জন্য আমাকে কি করতে হবে, আমাকে একটা লেট ব্যবহার করতে হবে। তার মানে কি, এই যে লেট লিখতে হবে, লেট। ঠিক আছে, এরপর লেটে একটা নাম দিতে হবে কন্টেইনারের নাম দিলাম হচ্ছে মনে করেন ইউজার নেম, ইউজার নেম, এবং তারপর একটা সমান দিলাম। দেওয়ার পরে আমি একটা কিছু একটা রাখবো, সেই কন্টেনারের মধ্যে কি রাখবো, ইউজার যেটা দিবে সেটাই তো রাখবো নাকি। সেটা কিভাবে লিখবো, এই যে প্রম্পট লিখলাম না পুরোটাই, এই অংশটা কাটে নিলাম, কাটে আমি এই জায়গায় পেস্ট করে দিলাম, এই হয়ে গেল আমার কোডটা। তার মানে এই কোডটা মানে কি বোঝাবে, লেট নামের একটা, লেট মানে একটা কন্টেনার কিনা হয়ে গেছে, সেই কন্টেনারের নাম হচ্ছে ইউজার নেম, এবং ইউজার নেমের মধ্যে কি থাকবে, থাকবে হচ্ছে প্রম্পট মানে একটা খালি অংশ, যে খালি অংশের মধ্যে লেখা থাকবে এন্টার ইউর নেম, তোমার নাম দাও। সুতরাং এখন যখন ইউজার তার নাম দিবে সেই নামটা কোথায় স্টোর হবে, ইউজার নেম নামক কন্টেনারের মধ্যে স্টোর হবে। এখন আমরা চাচ্ছি
যে এই নামটা যেন সে ইউজারকে দেখায়। দেখানোর জন্য কি করতে হবে, হয় ডকুমেন্ট ডট রাইট অথবা কনসোল ডট লগ। আমরা এবার ডকুমেন্ট ডট রাইট করবো, ডকুমেন্ট ডট রাইট, ডকুমেন্ট ডট রাইট, এবং এর মধ্যে ব্র্যাকেটের মধ্যে আমরা দিয়ে দিব ইউজার নেম। কারণ কি, ইউজার নেমের মধ্যেই তো আসলে আমাদের ইউজারের নামটা রয়েছে, তাই না? সুতরাং ইউজার নেম এটা দিয়ে দিব। এখন যদি আমি কন্ট্রোল এস দিয়ে দিই, কন্ট্রোল এস যখন আমি প্রেস করে দিই, এখন দেখতে পারবেন মজা। তো আমরা ব্রাউজারে যাই, গিয়ে হচ্ছে কনসোলটা কেটে দিই, রিফ্রেশ দিই, দেখেন এখানে এন্টার ইউর নেম বলছে। আমি একটু ব্রাউজারটা বড় করে নিই সুবিধার্থে সবার। আচ্ছা, এন্টার ইউর নেম দিতে বলছে, আমি আমার নাম দিলাম, নাম দিলাম, এবং ওকে করার সাথে সাথে বাম দিকে খেয়াল করবেন ব্রাউজারের আমার নামটা দেখাবে। দেখেন আমার নাম দেখাচ্ছে। তার মানে এখন ইউজার যাই এন্টার করবে তাই দেখাবে এখানে। বাট সমস্যা হচ্ছে আমি চাচ্ছিলাম কি, আমি চাচ্ছিলাম আমাকে সে হাই বলো, হাই শাকিল বলো। সো এটার জন্য কি করবো, আমি আবার প্রোগ্রামে আমি যাব, দেখেন ডকুমেন্ট ডট রাইট এর মধ্যে আমি ইউজার নেম লিখেছি, ডকুমেন্ট ডট রাইট সে ইউজার নেম, অর্থাৎ কন্টেনারের মধ্যে যা যা আছে সব কিছু দেখা দিবে, কন্টেনারের মধ্যে যা যা থাকবে সব দেখা দিবে। আর সমস্যা হচ্ছে সে আমাকে আমার নাম দেখাচ্ছে ঠিক, বাট হাই দিচ্ছে না। হাই দিব কিভাবে, খুব ইজি। আমি হাই দেওয়ার জন্য সুন্দর মতন একটা ইনভার্ট কমা দিব, সুন্দর মতো একটা ইনভার্ট কমা দিব, এবং তারপর এইচ আই, হাই, হাই দিব, এবং তারপরে ইনভার্ট কমার বাইরে গিয়ে আমি একটা প্লাস সাইন দিব। ঠিক আছে, সো প্লাস সাইন কেন দিলাম, কারণ যেহেতু আমার কন্টেইনারের সাথে যুক্ত করেছে আমি একটা লিখা, তার মানে হাই একটা লিখা, আর ইউজার নেম একটা কন্টেইনার, সুতরাং কন্টেইনারের সাথে আমি লিখা যুক্ত করেছি, এই জন্য আমাকে প্লাস দিতে হবে। যদি না দিই তাহলে কিন্তু হবে না। এটার প্লাস দেওয়ার আলাদা নাম আছে, এটা স্ট্রিং এর অনেকগুলো উপায় বিষয় আছে, সো এগুলো আমরা পরে জানবো। আশা করি বুঝতে পারছি কিভাবে এটা করব। তো এখন কন্ট্রোল এস দেই, সেভ দিই, এবং আমি ব্রাউজারে চলে যাই। তারপর এখন রিফ্রেশ দিই, রিফ্রেশ দেওয়ার পরে আমি বলছি যে এন্টার ইউর নেম, আমি আমার নাম লিখবো এবং ওকে করব। দেখেন আমাকে হাই দেয় কিনা, দেখেন হাই শাকিল, তো আমাকে সে হাই দিয়েছে। আর সমস্যা হলো হাই আর শাকিল একসাথে লাগিয়েছে, সুতরাং এখানে স্পেস দিব কিভাবে, খুব সহজ। এই যে হাই এর পরে এই যে ইনভার্ট কমার আগে একটা স্পেস দিয়ে দিব, এখানে একটা স্পেস দিয়ে দিলেই হয়ে যাবে। সো কন্ট্রোল এস সেভ দিলাম আমি, আমি আবার ব্রাউজারে গেলাম, যাওয়ার পরে আমি আবার রিফ্রেশ দিলাম, আবার এন্টার ইউর নেম বলছে, আমি আমার নাম দিলাম এবং ওকে করলাম, করে হাই শাকিল দেখাচ্ছে। ঠিক আছে, এখন এটা ব্যবহার করে আমি যে কোনো কিছু করতে পারি। ঠিক আছে, সো আমি চাইলে এখান থেকে অনেক কিছু করতে পারি। আমি চাইলে ইউজারের এইজ নিতে পারি, আমি চাইলে বলতে পারি তোর এইজ ইস অমুক, যা ইচ্ছা করতে পারি। ঠিক আছে, অনেক কিছু করতে পারি, যা ইচ্ছা না অনেক কিছু করতে পারি। আশা করি ভ্যারিয়েবলের ইনপুট আউটপুটের বেসিক, বেসিক না মোটামুটি ইন্টারমিডিয়েট পর্যায়ের বিষয় বিষয় আমরা পড়ে ফেলেছি। আমরা এখন নেক্সট স্টেপে আসি। আচ্ছা, আল্লাহর রহমতে শুরু থেকে এই জি, পর্যন্ত কোনোটাই রান হয় নাই আমার। কারণ ক্রোমে গেলে দেখাচ্ছে যে হচ্ছে ইরোর, ও রান হয় না। রান হচ্ছে না। হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। মানে 8 মিনিট সময় আছে রিলোডিং আমাদের কাছে, তো প্রবলেমটা এরপরে আমরা আমি সলভ করে দেওয়ার ট্রাই করছি প্রবলেমটা। হুম, আপাতত একটু খেয়াল করেন, একসাথে না করার দরকার, আস্তে আস্তে দেখেন আপাতত। এরপর আমি প্রবলেম নিয়ে তারপর হচ্ছে কথা বলছি আমি, এই মিটিংটা ক্লোজ করে দেওয়ার পরে। আচ্ছা, সো ওইটা মানে যেটা প্রবলেম, খুব সহজ প্রবলেম, একটা জিনিস সলভ করলে হয়ে যাবে। ওটা এখন আর বলছি না, একটু পরে বলছি, একটু শুধু ধৈর্য ধরে থাকেন। এখন দেখেন ভ্যারিয়েবলস নিয়ে আমরা মোটামুটি আলোচনা করে ফেলছি, এখন ডেটা টাইপস নিয়ে আলোচনা করি। আমাদের কাছে কতগুলো ডেটা টাইপস আছে, আমাদের কাছে ডেটা টাইপস কি জিনিস আগে বুঝি। ডেটা টাইপস কি জিনিস আগে বুঝি। ডেটা মানে কি, আমরা যা যা নিয়ে কাজ করি তাই তো ডেটা, তাই সবকিছু মিলেই ডেটা। এখন সমস্যাটা হচ্ছে এই যে ডেটা টাইপস, এই ডেটা টাইপস আমি কমেন্ট আউট করে রাখি, যেহেতু এটা নিয়ে আমরা আলোচনা করবো। এই ডেটা টাইপস এর মধ্যে অনেকগুলো বিষয় রয়েছে, তার মানে অনেক প্রকার ডেটা রয়েছে। ডেটা মানে কি, আমরা যা যা নিয়ে কাজ করছি সবই ডেটা, আমরা যা যা নিয়ে কাজ করবো সবই ডেটা, আমরা যা কোড করবো সবগুলো ডেটা। এখন কোনটা কোন রকমের ডেটা এটা বোঝাটা ইম্পর্টেন্ট। এখন আপনাকে কি এটা বুঝতে হবে যে 1 2 3 4 5 6 7 8 এগুলো নাম্বার, তো এটা তো বোঝার কিছু নাই, তাই না? এটা নাম্বার টাইপের ডেটা, সো যেটা সংখ্যা সেটাই নাম্বার টাইপের ডেটা। আশা করি বুঝতে পারছি। সমস্যা হয় যেটা, সেটা হচ্ছে স্ট্রিং। কি স্ট্রিং হচ্ছে, কিছুই না, অ্যালফাবেটস। স্ট্রিং হচ্ছে অ্যালফাবেটস আর কিছুই না। তার মানে আমাদের যে লেটার গুলো, অ্যালফাবেটস, আর কিছুই না। আমাদের যে লেটার গুলো, সেই লেটার গুলো হচ্ছে আমাদের স্ট্রিং। সো আমরা যদি হাই হ্যালো যা যা লিখতেছিলাম এতক্ষণ ধরে, সবগুলো স্ট্রিংস। খেয়াল রাখতে হবে স্ট্রিংস গুলোর জন্য আমাকে অবশ্যই ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, এইটা মনে রাখেন সবাই। স্ট্রিংস এর জন্য আমাকে ইনভার্ট কমা লিখতে, একটু আগে আমরা হাই লিখছিলাম তখন আমি ইনভার্ট কমা দিয়েছিলাম, হ্যালো আই এম লার্নিং জাভাস্ক্রিপ্ট লিখেছিলাম তখন আমরা ইনভার্ট কমা দিয়েছিলাম। সুতরাং যেটাই স্ট্রিং, যেটা স্ট্রিং মানে
টেক্সট, যেটাই স্ট্রিং সেটা আমাকে ইনভার্টেড কমার মধ্যে রাখতে হবে, সিঙ্গেল ইনভার্টেড কমা অথবা ডাবল ইনভার্টেড কমা, কোনো সমস্যা নেই, দুটার মধ্যে যে কোনো একটা। সো আমরা নাম্বার বুঝলাম, স্ট্রিং বুঝলাম। এবার আসে বুলিয়ান। বুলিয়ান কি? বুলিয়ান হচ্ছে এমন ডেটা টাইপ, বুলিয়ান হচ্ছে এমন ডেটা টাইপ যেটা ট্রু অথবা ফলস রিটার্ন করে। তাহলে যদি এমন হয়, যদি বলা হয় আপনাকে 5 কি 6 এর চেয়ে বড়, আপনি বলবেন না। সো এই বুলিয়ান হচ্ছে না রিটার্ন করবে না, সে রিটার্ন করবে 5 গ্রেটার দেন 6 ইজ ট্রু অর ফলস, তাহলে সে বলবে ফলস। অথবা 5 লেস দেন 6 ট্রু অর ফলস, সে বলবে ট্রু। তার মানে বুলিয়ান ডেটা টাইপ হচ্ছে এমন ডেটা টাইপ যেটা শুধুমাত্র ট্রু এবং ফলস রিটার্ন করে। আচ্ছা, এরপর আমাদের আছে হচ্ছে নাল, আনডিফাইন্ড, সিম্বল, এইগুলো নিয়ে আমাদের কাজ আপাতত নাই। তো আমরা 3 রকমের ডেটা টাইপ নিয়ে কথা বললাম আজকে। একটা হচ্ছে নাম্বার, যেটা হচ্ছে সংখ্যা, যে কোনো ডিজিট হতে পারে, সেটা ফ্র্যাকশনাল নাম্বার হতে পারে, সেটা ইভেন নাম্বার, অড নাম্বার, যে কোনো কিছু নাম্বার। সো নাম্বার দুটি ডেটা টাইপ, বুলিয়ান ডেটা টাইপ যেটা ট্রু অর ফলস, এন্ড হচ্ছে স্ট্রিং ডেটা টাইপ। এই 3টা ডেটা টাইপ নিয়ে আমরা আলোচনা করলাম। নেক্সট আমরা অন্য অন্য জিনিস নিয়ে আলোচনা করবো। আলোচনাগুলোর মধ্যে অনেক ডেপথে আমরা যাব, এখন আমরা যাবো না, আমরা কাজ করতে করতে দেখতে যাবো, প্র্যাকটিক্যাল দেখতে যাবো। আচ্ছা, এখন আসি যে আমরা হচ্ছে অপারেটরস নিয়ে আজকে আলোচনা করব একটু। একদমই সিম্পল যাব, অপারেটরস নিয়ে ডেপথে আমরা যাব না, একদমই সিম্পল যাব, একদমই সিম্পল। অপারেটরস মানে কি? অপারেটরস, 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 অপারেটরস মানে হচ্ছে যে অপারেট করে। তো অপারেট করে মানে কি? কাজ ঘটায়। তার মানে আমরা ছোট থেকে এই যে প্লাস করতাম না, প্লাস, মাইনাস, তারপর হচ্ছে কি মাল্টিপ্লিকেশন, ডিভিশন, যা যা পড়তাম সবই হচ্ছে এক একটা অপারেটরস। আর একটা সুন্দর অপারেটর আছে, খুবই কাজের অপারেটর, সেটা হচ্ছে রিমাইন্ডার, মানে ভাগশেষ। তো এইগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, মানে গাণিতিক অপারেটর। এই সবগুলো ঠিক আছে। অপারেটরের মধ্যে অনেকগুলো ভাগ আছে, অপারেটরস, এগুলো নিয়ে আমরা খুব থিওরিটিক্যাল আলোচনা করবো না, বাট একদম বেসিক বিষয়গুলো আমরা আলোচনা করবো, একদম প্র্যাকটিক্যালি আমরা আলোচনা করবো আশা করি। সো অপারেটরস মধ্যে প্রথম যে অপারেটর সেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটর কি? এই যে প্লাস, মাইনাস, যোগ, গুণ, ভাগ, এগুলো হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর, গাণিতিক। তাহলে অ্যাসাইনমেন্ট অপারেটরটা কি? অ্যাসাইনমেন্ট অপারেটর অলরেডি আমরা কাজ করে ফেলছি। অ্যাসাইনমেন্ট মানে হচ্ছে অ্যাসাইন করা। সো অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা? এই যে একটা আমি দেখেন একটা সমান দিলাম, এটা অ্যাসাইনমেন্ট অপারেটর। বাট এটার আরো ডিটেলস অনেক কাজ রয়েছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে প্র্যাকটিক্যালি যেগুলো দেখবো, ওগুলো নিয়ে থিওরিটিক্যাল আলোচনা করবো না, ঠিক আছে। সো অ্যাসাইনমেন্ট অপারেটর কোনটা? ওই যে একটা সমান দিলাম, এটাকে সমান না, ইকুয়াল না, প্রোগ্রামিং এ এই একটা ইকুয়াল কে বলা হয় হচ্ছে অ্যাসাইনমেন্ট অপারেটর, ডাবল ইকুয়াল কে বলা হয় হচ্ছে সমান। সো এটা আমরা পরবর্তীতে দেখবো প্র্যাকটিক্যালি সবগুলাই। দেন হচ্ছে কম্পারিজন অপারেটর, নাম শুনে বোঝা উচিত। কম্পারিজন অপারেটরটা কি? কম্পারিজন করবে, মানে কি? তুলনা করবে। এই যে গ্রেটার দেন, এই যে লেস দেন, অথবা গ্রেটার দেন ইকুয়াল, লেস দেন ইকুয়াল, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আমাদের কম্পারিজন অপারেটর, ঠিক আছে। কম্পারিজন মানে কি? দুইটা সংখ্যা, 5 কি 6 আছে বড়, 6 কি 5 আছে বড়, প্রত্যেকটাই হচ্ছে এক একটা কম্পারিজন অপারেটর। তো কম্পারিজন অপারেটর নিয়ে আমরা বুঝলাম। এরপর আসে আমাদের, সেটা হচ্ছে লজিক্যাল অপারেটর। লজিক্যাল অপারেটর কি? নামের সাথে কাজের খুব একটা মিল নাই। আহ দুইটা এন্ড সাইন, এটাকে বলা হয় হচ্ছে লজিক্যাল এন্ড। দুইটা পুরো খাড়া অনুভূমিক অনুভূমিক না, কি ভার্টিক্যাল, ভার্টিক্যাল দুইটা লম্বর মতন অবস্থা, সেটাকে বলা হচ্ছে লজিক্যাল এন্ড। এবং একটা এক্সক্লেমেশন সাইন, তাকে বলা লজিক্যাল নট। সো এই 3টা হচ্ছে লজিক্যাল অপারেটর। প্রত্যেকটা নিয়ে আমরা ডিটেলস আলোচনা করব, এত প্যানিক যদি কেউ হওয়ার দরকার নাই, কিন্তু সহজ, বুঝে রাখুন কোনটা কোন অপারেটর। এরপর আমরা কন্ট্রোল ফ্লো নিয়ে আজকে আলোচনা করব না, খালি একটু বুঝে রাখেন যে কন্ট্রোল ফ্লোটা কি। একটা ছোট প্রোগ্রাম আমরা চাইলে লিখতে পারতাম, লিখবো না আজকে, জাস্ট বলে রাখছি যে কন্ট্রোল ফ্লোটা হচ্ছে যখন হচ্ছে একটা কন্ডিশন আপনি দিবেন, যে যদি একজন মানুষের নাম্বার 80-তে বেশি হয় তাহলে সে প্লাস পাবে। ইফ নাম্বার ইজ গ্রেটার দেন 80 তাহলে সে এ প্লাস। এলস ইফ নাম্বার গ্রেটার দেন 70, লেস দেন 79, দেন এ। এগুলো হচ্ছে কন্ট্রোল ফ্লো। কারণ কন্ট্রোল ফ্লো মানে হচ্ছে যে একটা কন্ডিশন দিয়ে দেওয়া। সো ইফ এলস কন্ডিশন, তারপর হচ্ছে আমাদের সুইচ কন্ডিশন, তারপর হচ্ছে আমাদের শুধু ইফ কন্ডিশন, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে আলোচনা করবো। তো আজকের ক্লাসে আমরা যেগুলো আলোচনা করার কথা ছিল সবগুলো কমপ্লিট করতে পারি নাই, তবে আমার মনে হয় যে এক্সট্রা সহ যে বিষয়গুলো কমপ্লিট করার কথা ছিল মোটামুটি কমপ্লিট করতে পেরেছি। আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। যাদের সমস্যা থাকবে তারা হচ্ছে
এইটার লিঙ্ক এন্ড হয়ে যাওয়ার পরে এই লিঙ্কে আবার জয়েন করবেন, সমস্যা শুধু সমাধানের জন্য, ঠিক আছে? তো আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করছি। একটু এক লাইনে বলি, আজকে আমরা ভেরিয়েবলস নিয়ে আলোচনা করেছি, ডেটা টাইপস নিয়ে আলোচনা করেছি, অপারেটরস নিয়ে আলোচনা করেছি এবং কন্ট্রোল ফ্লো নিয়ে আলোচনা করেছি। বাট ডিটেলস, এই সবগুলো বিষয়ের ডিটেলস আগামী ক্লাসে আমরা, মানে আগামী পরশু দিন আমরা ডিটেলস আলোচনা করব। এর আগে সবাই চেষ্টা করবেন, যেহেতু যেগুলো আমরা আলোচনা করলাম, একটু গুগল করে এমডিএন W3 স্কুল এবং হচ্ছে ফ্রি কোড ক্যাম্প, এই তিনটা ওয়েবসাইট থেকে একটু ঘাটাঘাটি করার চেষ্টা করেন, তাহলে জিনিসটা আরো কয়েকদিন যখন আসবো আর ডিটেলস আমরা বুঝতে পারবো। এন্ড তারপরের দিন আমরা হচ্ছে জিনিসগুলো সামনে আগাবো। আশা করি আগামী 2 ক্লাসে আমরা কোর কনসেপ্ট নিয়ে মোটামুটি একটা ভালো ধারণা নিব, তারপর আমরা প্র্যাকটিক্যাল এক্সাম্পল গুলোতে যাবো এবং প্রজেক্ট নিয়ে কাজ করব। ওকে, আজকের জন্য এখানেই শেষ করছি। শুভকামনা সবার জন্য।